একই সাথে সেকশন 29 নিয়ে কথা বলছিলাম। কারণ কোনো বিশেষ মামলাগুলোতে, বিশেষ শ্রেণী স্পেশাল ল যেগুলো, সেগুলোর ব্যাপারে লিমিটেশন অ্যাক্ট কি বলেছে সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছিলাম। তো এই জায়গাগুলো একেবারে আমাদের যতগুলো গুরুত্বপূর্ণ লিমিটেশন অ্যাক্টের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতে এখান থেকে হয় এবং এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় খুব গুরুত্বের সাথে। আসলে যে কথাগুলো আমি বলছি, এই আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন বলেন আর যে ধরনের প্রশ্নই বলেন না কেন, আপনাকে কিন্তু প্রশ্ন সেকশনটা যদি আপনি সঠিকভাবে বুঝে যেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা নেই। কারণ যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আপনি সেই সেকশন ওয়াইজ উত্তর দিতে পারেন, এইটাই হলো আমাদের। 4-5 জন রেগুলারলি লিখছেন, 4-5 জন রেগুলারলি নিজেদের মতো করে লিখছেন সুন্দরভাবে, সেটা আমাদের সাথে শেয়ার করছেন। আর বাকিগুলোর কি অবস্থা? কেউ কি লেখা বাদ দিয়েছেন নাকি স্টেজে যা মারবেন? কি অবস্থা আপনাদের? নাকি পারেন আগে থেকে সবকিছু পারেন? আগের থেকেও যদি পারেন তাহলে আপনাদের লেখা যদি দেখে অন্যজনের তো সুবিধা হতে পারে। তাহলে আগে থেকে পারা লোকজন একটু দিয়ে, তাহলে অন্যজন যারা পারে না তারা দেখবে, দয়া করে লেখেন। যত লিখবেন, যতই পারেন না কেন আপনি যত লিখবেন ততই ভালো করতে পারবেন। আমি দেখছি যে কয়েকজন একেবারে রেগুলার লিখছে এবং সেটা শেয়ার করার চেষ্টা করছে, আর বাকি অনেকেই দেখছে না, লেখার চেষ্টা করছে না, দিচ্ছেও না। তাদের কি উদ্দেশ্য, কি লক্ষ্য কিছুই বুঝতে পারছি না। যাই হোক, লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে প্রতিদিন লেখেন এবং প্রতিদিন শেয়ার করেন, তাহলে অন্যদের সাথে শেয়ার করতে করতে আপনার অবস্থা কি সেটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। তো এই এই যে 3টা সেকশনের কথা বলেছিলাম, এই 3টা সেকশনের মধ্যে থেকে 5 নাম্বার সেকশন যেমন ইম্পর্টেন্ট, তেমনই যে কথা আমরা বলছি যে 5 নাম্বার সেকশনের ক্ষেত্রে নারী শিশু নির্যাতন বা বিশেষ ট্রাইব্যুনাল, বিশেষ আইনগুলো যেগুলো আছে সেইগুলোতে আমাদের লিমিটেশন অ্যাক্টের 5 নাম্বার সেকশন কাজ করে কিনা, সেগুলোতে আমাদের যাওয়া যায় কিনা, আদালত কি এরকম ভাবে বিলম্ব মৌকুব করতে পারে কিনা, সেই ক্ষেত্রে আমরা একেবারে সুন্দরভাবে ব্যাখ্যা করেছি যে দেখেন এই আইনগুলোর সাথে বেশ কিছু প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলোর সাথে আপনি 5 নাম্বার সেকশনে স্পেশাল লর সাথে কোনোভাবেই কাজ করবে না, এই দিকটা খেয়াল রাখবেন। এবং এই ধরনের প্রশ্ন আসে সাধারণত, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আপনাদের সঠিকভাবে উত্তর দিতে হবে। আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা রয়ে গেছে, সেটা হলো লিগ্যাল ডিসএবিলিটি। এখান থেকে প্রশ্ন হয়, আমাদের একটা প্রশ্ন হয় হচ্ছে লিগ্যাল ডিসএবিলিটি বা আইনগত অক্ষমতা কি। আইনগত অক্ষমতা বলতে কি বোঝেন, এই ধরনের প্রশ্ন করেছে। আইনগত অক্ষমতা কোন মামলার ক্ষেত্রে আপিল বা দরখাস্ত দায়ের করা নির্ধারিত তামাদি মেয়াদ কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করুন। 2020 সালের প্রশ্ন, রিসেন্টলি প্রশ্নটা হয়েছে। তামাদি আইন একবার শুরু হলে পরবর্তীতে আর কোনো অক্ষমতাকে সেটাকে করতে পারে না, বন্ধ করতে পারে না, আলোচনা করুন। অথবা এরকম বলেন যে তামাদি আইনের বৈধ অপরতা প্রভাব সমূহ আলোচনা করুন। এই লিগ্যাল ডিসএবিলিটি থেকে এই ধরনের প্রশ্নই হয়, অর্থাৎ সেকশন 6 এবং 7 থেকে প্রশ্ন হয়। সেকশন 6 এবং 7 থেকে একেবারে একেবারে প্রত্যেক বছরই ছোট ছোট করে। আমি বারবার বলছি, দেখেন আপনার একটা সেকশন থেকে 2টা সেকশন থেকে হুবহু প্রশ্ন কমন পড়বে না। 2টা-3টা প্রশ্ন, 2টা-3টা সেকশন, 4-5টা সেকশন মিলিত ভাবে আপনাকে প্রশ্ন হবে। তো আপনার টেনশনের কারণ নাই যে একটা সেকশন থেকে আপনি সব থেকে প্রশ্ন পাবেন, কারণ আইনে একটা সেকশন থেকে প্রশ্ন পাওয়ার মতন অ্যান্সার এখানে থাকে না, মাত্র 3-4-5টা এরকম প্রশ্নের অ্যান্সার থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে আইনগত অক্ষমতা কি এবং আইনগত অক্ষমতায় কোন মামলা আপিল বা দরখাস্ত দায়েরের ক্ষেত্রে নির্ধারণ করবেন, তামাদি আইনে কিভাবে এটাকে প্রভাবিত করে ব্যাখ্যা করুন। আমরা একেবারে যখন আমরা 6 নাম্বার সেকশনের কথা যখন বলি, আমরা 2টা ক্ষেত্রের কথা বলি। আমি আগে একটু আপনাদের সাথে শেয়ার করি লিগ্যাল ডিসএবিলিটি কি। আমাদের
আইনগত অপরাধতা সম্পর্কে সেকশন 6 তিনটা বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমি আগেই আপনাকে বলেছি যে দেখেন, আপনাকে বুলেট পয়েন্ট খুঁজে বের করতে হবে, আপনাকে এলিমেন্ট খুঁজে বের করতে হবে, যাতে ওই প্রশ্ন সম্পর্কে আপনি ডিটেইলস লিখতে পারেন। এলিমেন্ট যদি খুঁজে আপনি বের করতে না পারেন, তাহলে আপনার শব্দ হারিয়ে যাবে এবং আপনি লিখতে পারবেন না। আমি বারবার বলছি। সো আপনাকে 6 নাম্বার সেকশন লিগ্যাল ডিসেবল যখন বলবে, তখন আপনাকে লিগ্যাল ডিসেবিলিটি ভাঙতে হবে। লিগ্যাল ডিসেবিলিটি কয়টি? মোট 3টি থেকে লিগ্যাল ডিসেবিলিটির কথা বলা হচ্ছে। বাংলায় বলা হয় নাবালকত্ব প্রথম, যে একেবারে বয়স কম, নাবালক যিনি, উন্মাদ বা পাগল এক ব্যক্তি। নাম্বার 3 হচ্ছে জড়, বুদ্ধি বা নির্বোধ। এই তিনটাকে লিগ্যাল ডিসেবল বলে। 6 নাম্বার সেকশন থেকে প্রথম প্রশ্ন আসছে, আপনাকে দুইটা শ্রেণীতে ভাগ করতে হবে। 6 নাম্বার সেকশন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? নাম্বার 2, লিগ্যাল ডিসেবলটা কি? এই দুইটা বিষয় যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি 6 নাম্বার সেকশনে অ্যানসার করতে পারবেন। তাহলে 6 নাম্বার সেকশনে দুইটা জায়গায়, 5 নাম্বার সেকশনে কালকে বলেছিলাম 5টা জায়গায় কাজ করে। 5 নাম্বার সেকশনে আপনি শুধুমাত্র দরখাস্ত দিতে পারবেন 5টা বিষয়ের উপরে: আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ এন্ড এনি আদার্স অ্যাপ্লিকেশন। এই 5টা ক্ষেত্রে আপনি বিলম্ব মওকুফের জন্য, তামাদি বিলম্ব মওকুফের জন্য দরখাস্ত দিতে পারবেন। ডিলে পিটিশনের জন্য আবেদন করতে পারবেন কোর্টে। ঠিক একইভাবে 6 নাম্বার সেকশন আপনাকে যখন মনে করতে হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটির কথা যখন বলছে, আপনাকে দুইটা সেকশন খেয়াল করতে হচ্ছে। এক হলো 6, একটা হচ্ছে 7। 6 এবং 7 নিয়ে লিগ্যাল ডিসেবিলিটি গঠিত। 6 নাম্বার সেকশন লিগ্যাল ডিসেবিলিটির কথা যখন বলবে, আপনাকে দুইটা বিষয়কে, বারবার বলছি, দুইটা বিষয়কে ভাগ রাখতে হবে। নাম্বার 1, এই লিগ্যাল ডিসেবল কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হয়। একটা হচ্ছে সুট বা প্রসিডিং, যেটাকে বলা হয় কার্যধারা। তাহলে সুট বা প্রসিডিং। নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লিকেশন অফ এক্সিকিউশন ডিগ্রি। দ্যাট মিন্স আমরা যদি অন্য সেন্সে যদি বলি, এই দুটোই মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ দেখেন, আপনার সুট বা কার্যধারা, এটা যেমন একটা মোকদ্দমার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক ডিগ্রি এক্সিকিউশনটাও একটা মামলায়, এই মামলাটাও কোনো মামলা থেকে উদ্ভব হয়, বাট ডিগ্রি এক্সিকিউশন কেসটাও একটা নতুন একটা মামলা। সেই মামলাতে মামলা নাম্বার পড়ে, সেই মামলাতে সমন ইস্যু করা হয়, সেই মামলাতে সমন ইস্যু করার পরে রিটার্ন স্টেটমেন্ট দাখিল করার জন্য সময় দিয়ে থাকে। মানে ওয়ান কাইন্ড অফ মামলা বলতে পারে। তো এই সেকশন 6 আপনাকে লিগ্যাল ডিসেবল দুইটা বিষয়ের উপরে কাজ করে। নাম্বার 1, একটা কথা মনে রাখলেই হবে যে মামলায় যেহেতু, সেহেতু হচ্ছে সুট এন্ড আদার্স প্রসিডিং যেগুলো আছে, কার্যধারা যেগুলো আছে, সেগুলো দেন হচ্ছে এক্সিকিউশন কেসের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন অফ এক্সিকিউশন কেস, এই ক্ষেত্রে আপনার লিগ্যাল ডিসেবিলিটি কাজ করে। এন্ড লিগ্যাল ডিসেবিলিটি বলতে দুটো শব্দকে বুঝবেন। একটা হচ্ছে মাইনর ইনসেন বা উন্মাদ বা পাগল। নাম্বার 3 হচ্ছে জড়বুদ্ধি বা নির্বোধ। এই তিনটাকে লিগ্যাল ডিসেবিলিটি বলে। তাহলে আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্ন থেকে পাল্টা প্রশ্ন করছে, আইনগত অক্ষম বলতে কি বোঝেন? আইনগত অক্ষম কোন মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করার ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদকে কিভাবে প্রভাব পড়ে ব্যাখ্যা করুন। আমাদের এই কথা বলা হচ্ছে। তো আইনগত অপারগতা বলতে আপনি কিন্তু অলরেডি বলে ফেলেছেন। আইনগত অপারগতা কি? নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পূর্ণ, উন্মাদ বা পাগল বা জড়বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিকে মোকদ্দমা করার অক্ষমতাকে বোঝানো হয়ে থাকে। সুতরাং তামাদি আইনের 6 নাম্বার সেকশন অনুযায়ী আইনগত অক্ষমতা তিনটা বিষয় নির্ধারণ করে। নাম্বার 1, নাবালকত্ব। নাম্বার 2, উন্মাদ। নাম্বার 3 হচ্ছে জড় ও চরম বুদ্ধিহীন ব্যক্তিকে নির্দেশ করে থাকে। তো 6 নম্বর সেকশনে অক্ষমতা বলতে আমরা মোকদ্দমা দায়েরের কারণ যেদিন উদ্ধার করে, সেই দিন যদি কোনো ব্যক্তি আইনগত ভাবে অপারগ হয়, সাস উন্মাদ হয়, পাগল হয়, বা ওনার নাবালকত্ব হয়, এই ব্যক্তি এই তিনটা কারণে যদি অক্ষমতা হয়, তখন আমরা সেটাকে আইনগত অক্ষম বলে গণ্য করি। একটা দুটো মোকদ্দমা কানুন সৃষ্টি হওয়ার পরে এই যে 6 নম্বর সেকশনে আইনগত অক্ষমতা, অর্থাৎ
অর্থাৎ মামলার কজ অফ অ্যাকশন রেজ হয়ে গেছে, তারিখ নির্ধারণ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যক্তি এই তিনটা কারণে সে মামলা দায়ের করতে পারছে না, অথবা প্রসিডিং ড করতে পারছে না, অথবা এক্সিকিউশন অ্যাপ্লিকেশন অফ এক্সিকিউশন করতে পারছে না। এই যে না পারাকে এইটাকেই বলা হয় হচ্ছে আইনগত অক্ষমতা, অর্থাৎ লিগ্যাল ডিসেবল, আইনগত অক্ষম সে। সো বিবাদী মামলার 6 ধারায় আইনগত অক্ষম বলে গণ্য করা হবে না, কারণ 6 ধারায় শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, মামলা দায়ের আমরা বলছি যে মূল মামলার ক্ষেত্রে, নাম্বার 2 হচ্ছে এক্সিকিউশন অফ ডিগ্রি এক্সিকিউশন সুট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে এই জায়গায় কি ডিগ্রি এক্সিকিউশন সুটের জন্য অ্যাপ্লিকেশন কে করে? যার পক্ষে রায় হয়েছে, ডিগ্রিদার যিনি, আর মামলা দায়ের করে কে? বাদী। দ্যাটস ওয়াই 6 নাম্বার কেসে অনলি ফর কার ক্ষেত্রে প্রযোজ্য? বাদীর ক্ষেত্রে প্রযোজ্য। বিবাদীর ক্ষেত্রে কিন্তু লিগ্যাল ডিসএবিলিটি কখনোই কাজ করে না। ডিসএবিলিটি শুধুমাত্র বাদী সুবিধা ভোগ করে, বিবাদী কিন্তু কোনো দাবি পেশ করতে পারে না, কারণ একবার যদি চালু হয় সেটা আইনগত কোনো অক্ষমতা তাকে দাঁড়াইতে পারে না। এই ক্ষেত্রে অক্ষমতা চলমান সক্ষমতা হতে পারে, বিশেষ ক্ষেত্রে আইনগত অক্ষমতা অবসানের সাথে সাথে অন্য অক্ষমতাও শুরু হতে পারে, এক্ষেত্রে একাধিক অক্ষমতাও কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকে, কোন মামলায়, যে প্রশ্নটা এসেছিল 6-26 সালে, যে কোন মামলায় তারপরে কমা দিয়েছে আপিল বা দরখাস্ত দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদকে আইনগত অক্ষমতা কিভাবে প্রভাবিত করে আলোচনা করুন। এই একটা প্রশ্ন আমাদেরকে ছিল। এই যে প্রভাবিত করার কথা বলছে, সাধারণত মোকদ্দমা কারণ উদ্ভব থেকে তামাদি মেয়াদ গণনা হয়, এটি আমরা জানি, তাই না? যেদিন থেকে কজ অফ অ্যাকশন রেইজ হবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এই 6 ধারায় নিয়মটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আইনগত অক্ষমতার কারণে মোকদ্দমায় যদি কজ অফ অ্যাকশন রেইজও করে, তামাদি গণনা শুরু হয় না, কারণ সে তো আইনগত ভাবে অক্ষম। কিন্তু পরবর্তীতে তারিখ থেকে যেদিন তিনি অক্ষমতা অবসান হবে সেদিন থেকে কিন্তু তার তামাদি মেয়াদটা শুরু হবে। এই 6 নাম্বার সেকশনে অক্ষমতার কারণে নতুন মোকদ্দমা দায়েরে তামাদি মেয়াদ গণনা হয়। একবার যদি শুরু হয় তা তো আর থামে না। অর্থাৎ তাহলে 6 নাম্বার সেকশন কি হবে? তার আইনগত অক্ষমতা অবসানের তারিখ থেকে একটা একটি বর্ধিত মেয়াদের মধ্যে তামাদি আইন শিডিউল অনুযায়ী, অর্থাৎ সেকশন 8 অনুযায়ী সর্বোচ্চ 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। সেই ক্ষেত্রে বাদী বা ডিগ্রির জন্য আবেদন করতে পারবে। একটা প্রভাবিত করে। নাম্বার 2 হচ্ছে মামলা অক্ষমতা থাকাকালীন তামাদি মেয়াদ চলমান থাকলেও, এমনকি শিডিউলে উল্লেখিত মেয়াদ অতিবাহিত হয়ে গেলেও মোকদ্দমা দায়ের না করার মোকদ্দমাটা কখনোই খারিজ হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত আইনগত অক্ষমতা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে। সেই সুযোগটা আবার বলেছে 8 নাম্বার সেকশনে, আইনগত অক্ষমতা শেষ হওয়ার 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের। প্রশ্ন কিন্তু আরেকটা দাগ, তাহলে মূল মামলার ক্ষেত্রে এই কথাগুলো বললাম, মূল মামলা দায়ের করার ক্ষেত্রে আইনগত মূল মামলা এবং অ্যাপ্লিকেশন ফর ডিক্লারেশনের ক্ষেত্রে আপনার আইনগত অক্ষমতা কাজ করে। আপনার যেদিন কজ অফ অ্যাকশন রেইজ হয়ে গেল সেই সময় থেকে তামাদি মেয়াদ গণনা হওয়ার কথা থাকলেও কোন ব্যক্তি যদি নাবালক, মস্তিষ্ক বিকৃতি বা পাগল, জড়বুদ্ধি সম্পূর্ণ হয়, তাহলে তামাদি মেয়াদ কজ অফ অ্যাকশন রেইজ হলো, তামাদি গণনা শুরু হয় না। যেদিন তার এই যে 3 ধরনের ব্যাপারটা অবসান হয় সেদিন থেকে 3 বছরের মধ্যে তাকে মোকদ্দমা দায়ের করতে হয়। মূল মামলা এবং ডিক্লেরেশনের কথা বলি। কমা দিয়ে বলেছে আপিল বা দরখাস্ত দায়েরের ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করে। তাহলে আমরা একটু আপিলের কথা দেখি। 6 নাম্বার সেকশনে আপিলের বিধান প্রযোজ্য না, আমরা বলেছি, প্রথমে কিন্তু বলার কথা বলেছি যে 6 নাম্বার সেকশন অনলি ফর suit or proceeding। নাম্বার 2 হলো অ্যাপ্লিকেশন ফর ডিগ্রি এক্সিকিউশন কেসে। তো আপিলের ক্ষেত্রে লিগ্যাল ডিসএবিলিটি কোন রকম বাধা হইতে পারে না, অর্থাৎ আইনগত অক্ষমতায় 6 নাম্বার সেকশন অনুযায়ী
আপনি তামাদি আপিলের ক্ষেত্রে তামাদি বিক্রি করার জন্য আবেদন করতে পারবেন না। নাম্বার 2 হলো তাহলে দরখাস্তের ক্ষেত্রে কি করার কথা? 6 নাম্বার সেকশনে বলেছে তামাদি আইনের 6 ধারায় অক্ষমতার বিধান ডিগ্রি এক্সিকিউশনের আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই কারণে আইনগত অক্ষমতা যদি সৃষ্টি হয় তাহলে তার তামাদি মেয়াদ ডিগ্রি হতে পারে। ডিগ্রি জারির ক্ষেত্রে আমাদের সেটা প্রভাব পড়ে। অর্থাৎ ডিগ্রি জারি মামলার ব্যতীত অন্য কোনো আবেদনের ক্ষেত্রে কিন্তু 6 নাম্বার সেকশন কাজ করে না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেকশন যখন দেখবেন তখন প্রত্যেকটি বিষয়কে আপনি আলোচনা করবেন। আমি এই প্রশ্ন নিয়ে যদি কথা বলি, প্রথম বলেছে আইনগত অক্ষমতা কি, আপনি সংজ্ঞা দিলেন আইনগত অ্যাকর্ডিং টু সেকশন 6 অনুযায়ী আইনগত অক্ষমতাকে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে আইনগত অক্ষমতা। সেই তিনটা বিষয়ের মধ্যে একটা হলো নাবালকত্ব, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পর্ক। যদি কোনো ব্যক্তি কজ অফ অ্যাকশন রেইজ করে মামলা করার জন্য, কিন্তু তিনি যদি আইনগত অক্ষম থাকেন, দ্যাট মিনস ব্র্যাকেটে দিয়ে বলে দিবেন উন্মাদ, পাগল বা জড়বুদ্ধি সম্পূর্ণ বা নাবালক যদি হয় তাহলে তার মামলা করার কজ অফ অ্যাকশন রেজ হইলেও তামাদি আইন সেখানে গণনা শুরু হয় না। তার এই যে লিগ্যাল ডিসেবিলিটি অবসর হওয়ার পর অ্যাকর্ডিং টু সেকশন 3 অনুযায়ী তাকে আরো 3 বছর দেওয়া হয়, 3 বছরের মধ্যে তাকে মামলা দায়ের করার সুযোগ দেওয়া হয়। এইটা হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি কাকে বলে সেটা আপনি অ্যান্সার করলেন। তারপরে আপনাকে সেকেন্ড প্রশ্ন বললে কোন মামলা, প্রথম কোন মামলা, তাহলে মামলার ক্ষেত্রে প্রভাব পড়ে, কোন আপিলের ক্ষেত্রে প্রভাব পড়ে না, কোন রিভিউয়ের ক্ষেত্রে প্রভাব পড়ে না, কোন রিভিশনের ক্ষেত্রে প্রভাব পড়ে না, ডিগ্রি এক্সিকিউশনের মামলার ক্ষেত্রে প্রভাব পড়ে, এনি আদার্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রভাব পড়ে না। শুধুমাত্র অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন শুধুমাত্র ডিগ্রি এক্সিকিউশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। 6 নাম্বার সেকশন নিয়ে যে প্রশ্নটার কথা বলেছি সেই প্রশ্নটার অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি? ওসমান ভাই আনমিউট করেন তো দেখি আপনার সাথে একটু কথা বলি। ওসমান লেখা আছে লাল লাল ও দিয়ে সুন্দরভাবে ওসমান লেখা আছে। আছেন ভাইয়া? স্যার ওনাকে আমি করাইছি স্যার, তা উনি নতুন মানুষ, এমসিকিউ দিবে স্যার। আচ্ছা ওকে, তাহলে আনমিউট যেহেতু আপনি করেছেন কি বললাম একটু বলেন দেখে, আপনি বলেন সুন্দর করে। আমিনুল ভাই স্যার প্রশ্নটা আরেকবার বলেন স্যার। আমি প্রশ্নটা করেছি যে আইনগত অক্ষমতা বলতে কি বোঝেন? কোন মামলায় আপিল বা দরখাস্ত দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদকে আইনগত অক্ষমতা কিভাবে প্রভাব ফেলে আলোচনা করব। স্যার এখানে আইনগত অক্ষমতা আমরা বলতে বুঝতেছি স্যার আমাদের আইনের 6 ধারা অনুযায়ী যে আইনগত অক্ষমতা বলতে নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে আইনগত অক্ষমতা বলতেছে স্যার। এই আইনগত অক্ষমতা কোথায় কোথায় প্রয়োগ হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে না। আইনগত অক্ষমতা প্রয়োগ হচ্ছে স্যার মূল মামলা এবং ডিগ্রি জারির ক্ষেত্রে, প্রয়োগ হচ্ছে না আদার্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেগুলো আছে সেগুলোতে প্রয়োগ হচ্ছে না। আপিলের ক্ষেত্রে আপিল কি আদার্স অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে? স্যার আপিল এবং আদার্স অ্যাপ্লিকেশন, রিভিশন আদার্স অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। আপিল, রিভিউ, রিভিশন এবং আদার্স অ্যাপ্লিকেশন। জি স্যার। ওকে, সকল অপরাধতাই আইনের দৃষ্টিতে বৈধ অপরাধতা নয়, ব্যাখ্যা করুন। সালাউদ্দিন ভাই এইটা বলতে কি বোঝেন? সকল অপরাধতাই আইনের দৃষ্টিতে বৈধ অপরাধতা নয়। স্যার জি, সকল অপরাগতাই স্যার বৈধ অপরাগত নয়, এটা স্যার? হ্যাঁ, এটা বলতে আপনি কি বোঝেন? এটা আলোচনার মধ্যে কি স্যার আজকে আসছে স্যার?
আলোচনার মধ্যেই আছে। হ্যাঁ, ৬ ধারায় তো বলাই আছে যে নাবালকত্ব, উন্মাদ এবং কেউ যদি জড়বুদ্ধি হয় তাহলে এই ৩টি ক্ষেত্রেই শুধু হচ্ছে আইনগত অপারগতা কাজ করবে, আর বাকিগুলো ক্ষেত্রে কাজ করবে না। যেমন হচ্ছে এমনি শারীরিক অসুস্থতা, তারপরে হচ্ছে তার বার্ধক্যের কারণে হচ্ছে অক্ষমতা, অসুস্থতা, অক্ষমতা, নাবালকের কারণে অক্ষমতা, শারীরিক প্রতিবন্ধকতা, এটা হচ্ছে স্যার ইয়াতে করবে না। ভেরি গুড, দারুণ বলেছেন, দারুণ বলেছেন। ওকে, মিউট করেন। উনি কিন্তু দারুণ সুন্দর শব্দ বলেছেন। আমরা অপরকতা বলতে কি বুঝি আর লিগ্যাল ডিসএবল বলতে দুইটা দুই জিনিস। অপরকতা বলতে ভাস অর্থে ব্যবহার করেছে। উনি যেমন খুব সুন্দর একটা শব্দ বলেছে যে একজন মানুষ বয়স বৃদ্ধ, সেও তো অপারগ, অপারগ, সে তো কোর্টে যেতে পারছে না। একটা মানুষ অ্যাক্সিডেন্টে পা হারিয়ে ফেলেছে দুইটা, সেও তো অপারগ, সেও তো মামলা করতে যেতে পারছে না। একটা মানুষ রোগে আক্রান্ত, এটাও অপারগতা। অপারগতা মানে কি? মানে আমি পারছি না। কিন্তু সবগুলোই কি অ্যাকর্ডিং টু লিগ্যাল ডিসএবিলিটির মধ্যে পড়ে, মানে তামাদি আইনের মধ্যে পড়ে? আমার প্রশ্নটা ছিল এইটা। সুন্দরভাবে উত্তর দিয়েছেন আমাদের সুলতানা আপা, এবং উনি বুঝিয়ে দিয়েছেন অ্যাকর্ডিং টু সেকশন 6 অনুযায়ী মাত্র, বারবার বলছি যে মাত্র 3টা বিষয়কে লিগ্যাল ডিসএবল বলা হয়। নাম্বার 1 নাবালকত্ব, নাম্বার 2 উন্মাদ, নাম্বার 3 জড়বুদ্ধি সম্পন্ন। সো 6 নাম্বার সেকশন অনুযায়ী শুধুমাত্র আইনগত অপারগতা বলতে এই 6টাকে বোঝানো হয়, সকল অপারগতাকে লিগ্যাল ডিসএবল বলা হয় না। যেমন উনি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন, আমি আবারও বলছি যে কোন বৃদ্ধ বয়স্ক যিনি হাঁটতে চলতে পারে না, তিনিও অপারগ, বাট সেই ক্ষেত্রে এটাকে লিগ্যাল ডিসএবল বলা চলে না। আবার একই সাথে উনি আরেকটা উদাহরণের কথা বলেছেন যে একজন ব্যক্তি মারাত্মক ভাবে অসুস্থ, তিনিও কিন্তু আইনগত ভাবে অপারগ। আসলে উনি পারছে না, কিন্তু আমাদের সেকশন 6 থেকে কাজ করছে না। সেকশন 6 এ 3 ধরনের ব্যক্তিকে লিগ্যাল ডিসএবল বলে কাউন্ট করা হয়। এই 3 ধরনের ব্যক্তিকে নাবালক, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিকেই আমরা লিগ্যাল ডিসএবল বলবো। তো আপনাকে প্রশ্ন হয়তো বা ঘুরিয়ে পিছিয়ে করবে, বাট আপনি এই সেকশন সম্পর্কে যত জ্ঞান থাকবে আপনি তত সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আপনাকে তো বন্ধ করে ভাবতে হবে যে এখানে কি কি বলেছে এবং কি কি ব্যাপার নিয়ে আলোচনা করেছে। দুইটা বিষয় নিয়ে কিন্তু আমি এই সেকশন নিয়ে স্পষ্ট করার চেষ্টা করেছি। সেখানে প্রবলেমেটিক প্রশ্ন করুন আর আপনাকে এমনি প্রশ্ন করুন, দুইটা বিষয় আপনাকে স্পষ্টীকরণ করার চেষ্টা করেছি। এই দুইটা বিষয় স্পষ্টীকরণ করার প্রথম বিষয়টাকে বলছি লিগ্যাল ডিসএবল বলতে শুধুমাত্র 3টা বিষয়কেই বোঝানো হয়ে থাকে। এক্সাক্ট 3টা বিষয়কেই বোঝানো হয়েছে, এর বাইরে আপনাকে অত কল্পনা করতে হবে না, বাহাদুরি করতে হবে না। আপনাকে শুধুমাত্র ওই 3টা বিষয়, দ্যাট মিনস নাবালকত্ব, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি, এই 3টাকেই লিগ্যাল ডিসএবল বলা হয়। জি, আবুল কালাম আজাদ ভাই বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আসছে ওই 8 নম্বর সেকশনে, ওখানে যে বললো যে লিগ্যাল ডিসএবিলিটি অবসানের পর অতিরিক্ত 3 বছরের বেশি সময় পাবে না। জি, এখন দেখা যাচ্ছে কোন একজন 17 বছর বয়সে মামলা করার অধিকার হলো, সত্য ঘোষণার মামলা, সত্য সাব্যস্ত দখল হচ্ছে, 12 বছর তো আমাদের মেয়াদ। এখন এই ব্যক্তির জন্য কি এই 18 বছর পরে আর 3 বছর সময় পাবে? অবশ্যই লিগ্যাল ডিসএবিলিটির ব্যাপারে একেবারে স্পষ্ট বিধান। লিগ্যাল ডিসএবিলিটি অবসর হওয়ার পরে 3 বছর সময় পাবে। আর একটা বিষয় আছে, সেটা কিন্তু নর্মালি প্রায় 12 বছর। জি, 17 বছর বয়সে মামলা করার অধিকার হলো। জি, এখন দেখা গেল সাফল্য করার জন্য 1 বছর বাকি। এখন সেই জন্য তার জন্য 3 বছর না, তার জন্য আরো 11 বছর পাবে, মানে কোনটা জিনিসটা একটু কনফিউশন। কতদূর যাইনি ওই প্রশ্ন নিয়ে, প্রশ্ন আছে সেকশন নিয়ে, যখন আমরা কথা বলবো ডিটেইলস আলোচনা করা হবে। জি, মনিরুল ভাই কিছু বলতে চাচ্ছেন?
স্যার উনি বলতে চাচ্ছে শুরু হয় মামলা দায়ের করে হ্যাঁ, ওখানে একটা প্রবলেম আছে তো, উনি ওইটা দেখছে, উনি ওখানে একটা প্রবলেম দেওয়া আছে। আমরা ওই ওই যখন প্রিডি করেছিলাম তখন ওই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। ওই প্রশ্নটা উনি, আমি যেটা পড়াচ্ছি ওইটা দেখে আবার ওইটাতে চোখ বুলাইছে, তারপর ওইটা চোখ বুলাতে যে আমরা যে কথা বলছি ওনার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে ওইটা থেকে একটা প্রশ্ন করি। ওইটা এখন আমরা যাই নাই অত দূর পর্যন্ত। আমরা লিগাল ডিজাবল নিয়ে কথা বলছি, 8 নাম্বার সেকশন নিয়ে আমরা যাব, আমরা 6 নাম্বার সেকশন নিয়ে কথা বলছি। ভাইয়া ওখানে একটা প্রবলেমেটিক প্রশ্ন সবসময় থাকে, ওই প্রশ্নটাই উনি করেছেন। সো এখানে আপনাকে 6 নাম্বার সেকশনে মাত্র দুটো বিষয় ক্লিয়ার রাখতে হচ্ছে। আপনাকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে যে সেটাকে কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, রিভিউ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাকি আপনার এনি আদার্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আদার্স অ্যাপ্লিকেশন বলতে আমাদের ডিগ্রি এক্সিকিউশন মামলাটা, এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডিগ্রি। তাহলে এটাও তাহলে আপনাকে বলতে হচ্ছে শুধুমাত্র ডিগ্রি এক্সিকিউশনে আপনি অ্যাপ্লিকেশন ছাড়া বাকি সব ক্ষেত্রে কাজ করেন। তাহলে এই দুইটা বিষয় যদি আপনি কনফার্ম করেন, এই দুইটা বুলেট প্রুফ কথাবার্তা যদি আপনি মনে রাখেন, এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। এই দুইটা বিষয় হচ্ছে লিগ্যাল ডিজাবল, এই তিনটা বিষয়। আর আরেকটা হচ্ছে এই দুইটা কোন ক্ষেত্রে লিগ্যাল ডিজাবলটা কাজ করে, মাত্র দুটো বিষয় কাজ করে। নাম্বার হচ্ছে এক, কোন মামলা দায়ের করার ক্ষেত্রে, আর শুধুমাত্র দুটি এক্সিকিউশন করার ক্ষেত্রে। এখান থেকে যত ধরনের প্রশ্ন দেখবেন, যত ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কিন্তু আগে আমি সালাউদ্দিন থেকে করেছিলাম। ওই প্রশ্নটার উত্তর কিন্তু একই, যে আপনি সকল অপরাধতাই লিগ্যাল অপরাধতা বা লিগ্যাল ডিজাবিলিটি নয় ব্যাখ্যা করুন। তাহলে প্রশ্নের উত্তরও কিন্তু ওই একই যাবে। হ্যাঁ, কথা সত্য, সকল অপরাধতাই কিন্তু লিগ্যাল ডিজাবল না। লিগ্যাল ডিজাবিলিটি মাত্র তিনটা বিষয়, সবগুলোতে কিন্তু সুবিধা পায় না। তো 6 নাম্বার সেকশন থেকে যতগুলো প্রবলেম প্রশ্ন থাকুক না কেন আপনাকে সেই উত্তরটাই দিতে হবে। 2012 সালের একটা প্রশ্ন ভাইয়া, আমাদের যে ভাইয়া আছেন আবুল কালাম আজাদ ভাই, 2012 সালের একটা প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় প্রশ্নটা ওই রকমই, যে নাবালক থাকাকালীন সময়ে কয়েকটা মামলা দায়ের করার অধিকার জন্মায়, সাবালক হওয়ার আগেই মারা যায়, এরকম একটা প্রশ্ন ছিল। উক্ত অধিকারের পর নাবালক ছেলে ক্ষয়ের নিকট বর্তায়, এর বিরুদ্ধে তামাদি মেয়াদ কখন থেকে গণনা শুরু হবে? এটা বিপিএসসি 2012 সালে একটা প্রশ্ন, প্রায় ওনার কথার সাথে সিমিলার একটা প্রশ্ন 2012 সালের একটা প্রশ্ন হয়েছিল, যে একজন ব্যক্তি নাবালক থাকাকালীন সময়ে কয়ের বিরুদ্ধে মামলা করার অধিকার জন্মায়, সাবালক হওয়ার আগেই তিনি মারা যান, এবং উক্ত অধিকার তার নাবালক ছেলে ক্ষয়ের উপরে বর্তায়। মানে বাপও নাবালক, ছেলেও নাবালক, ক্ষয়ের বিরুদ্ধে তামাদি মেয়াদ কখন থেকে গণনা শুরু হবে আলোচনা করুন। এরকম প্রশ্ন 2012 সালে একটা জুডিশিয়ারিতে প্রশ্ন হয়। এই প্রশ্নের আগে আমাদের আরেকটা প্রশ্ন, একটু ছোট্ট খাট্ট বিষয় জেনে যেতে হচ্ছে, সেটা হলো সেকশন 7 এবং 6 এর ব্যতিক্রম হচ্ছে 8। সেকশন 6 এবং 7 কি বলা আছে? আমরা 6 অলরেডি দেখে ফেলেছি। 7 হচ্ছে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করা অথবা ডিগ্রি জারির জন্য দরখাস্ত করার অধিকার যদি হয়, তাদের মধ্যে একজন উপরোক্ত প্রকারের অক্ষম আছে, 5 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এই লিগ্যাল ডিজাবেল আছে, এবং তাদের সম্মতি ছাড়াই দায় মুক্ত করার ক্ষমতা যদি থাকে, সেক্ষেত্রে তাদের সকলের বিরুদ্ধেই তামাদি মেয়াদ অতিবাহিত হতে থাকে। যদি সবার পক্ষে যিনি নাবালক আছেন তার দায় যদি অন্য বাদীগণ পরিশোধ করার সক্ষমতা থাকে, সেক্ষেত্রে সকলের বিরুদ্ধেই তামাদি মেয়াদ অতিবাহিত হতে থাকবে। কিন্তু এরূপ কোন দায় মুক্ত করা চলবে না যেখানে তাদের মধ্যে একজন সম্মতি ব্যক্তিকে দায় মুক্ত করার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত সকলের অবসর হবে না, সকলের কিন্তু দায় মুক্ত করার সক্ষমতা থাকবে। তাহলে 8 নম্বরের ব্যতিক্রম কি 8 ধারা অনুযায়ী 6 এবং 7 এর আইনগত অক্ষমতা নীতির
অগ্রক্রয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। 8 নম্বর সেকশনে সবচেয়ে বড় ব্যতিক্রম হলো এখান থেকে প্রশ্ন করে অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে আমাদের আইনগত অক্ষমতা কখনোই প্রযোজ্য হয় না। দেখেন, একজন ব্যক্তি যদি অগ্রক্রয়ের সম্পর্কে তো আপনি জানেন, কেন এটা নিয়ে অনেক বড় একটা শেয়ার দিয়েছিলাম আমি। অগ্রক্রয়টা কি, কোন কোন সেকশনে অগ্রক্রয়ের মামলা করা হয়। অগ্রক্রয়ের মধ্যে আমরা জানি, এক কথায় যদি আমরা বলি, প্রিয়াম্পশনের কেসের কথা বলি। এখন ধরেন একজন ব্যক্তি একটা সম্পত্তি কিনেছে, প্রিয়াম্পশন বলতে উত্তরাধিকারী বা সহ অংশীদারির সম্পত্তি, সহ অংশীদারি বা উত্তরাধিকারী যিনি আছেন তিনি আগে ক্রয় করার অধিকার লাভ করবেন। এটা হচ্ছে অগ্রক্রয়ের মূল কথা। সেটা বিভিন্ন ওয়েতে হয়, মুসলিম শরীয়ত অনুযায়ী হয়, স্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি অনুযায়ী হয়, নন এগ্রিকালচার টেন্ডেন্সি অ্যাক্ট অনুযায়ী হয়, তিনটা একটা ওয়েতে হয়। তো মূল কথা হচ্ছে সহ অংশীদারি অথবা উত্তরাধিকারীর কোন সম্পত্তি কেউ যদি বিক্রি করতে চায়, তাহলে ওই উত্তরাধিকারী বা সহ অংশীদারী যিনি আছেন তিনি আগে এই সুযোগটা পাবেন। এখন একজন ব্যক্তির সম্পত্তি কিনেছে, সে নাবালক আছে, সাবালকত্ব হওয়ার পরে আবার সে আবেদন করবে, এর মধ্যে ওই জমিতে তো অলরেডি সে বসত বাড়ি, বিভিন্ন রকম মিল কারখানা, ইন্ডাস্ট্রি করে থাকে, তাহলে বড় একটা আর্থিক ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলেছে আপনার লিগ্যাল ডিজাবিলিটি কখনোই পার্টিশন সুটের ক্ষেত্রে বা পার্টিশন অর্থাৎ আপনার অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর আরেকটা হলো, এই নীতিটার আরেকটা ক্ষেত্রে বলেছে ব্যতিক্রম হলো আইনে অক্ষমতার যে অবসরের মেয়াদ হচ্ছে 3 বছরের অধিক সময় তামাদি মেয়াদ থাকবে না, সর্বোচ্চই 3 বছর পাবেন। এই ক্ষেত্রে ওই সময়ের মধ্যে মোকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে। এইরকম প্রবলেমেটিক প্রশ্ন নিয়েই 2012 সালে বিডিএসপিতে একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটার কথাই আমাদের ভাইয়া অনেকটাই বলার চেষ্টা করেছে। আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেই বিষয়টা হলো, কোন ব্যক্তি, খ নামক একজন ব্যক্তি সাবালক হওয়ার তারিখ থেকে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে যায়। কারণ তামাদি আইনের 6 ধারা বিধান অনুযায়ী আইনগত অক্ষমতা বাদে মৃত্যুর আগ পর্যন্ত এমনকি আইনগত অক্ষমতা বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে তার বৈধ প্রতিনিধি মোকদ্দমা দায়ের করতে পারে। যেহেতু নাবালক থাকা অবস্থায় মামলা দায়ের অধিকারী হয় এবং তার মৃত্যু হয়, এবং আইনগত ভাবে ওই যে কথা বলছি, অক্ষম ছিলেন তার পুত্র, নাবালক ছিলেন, মৃত্যুর পরেও তার পুত্র নাবালক ছিলেন, সেহেতু তার পুত্র সাবালক হওয়ার পরে মোকদ্দমা দায়ের করতে পারবে। এখন কত দিনের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে, আইনগত অক্ষমতার সিদ্ধান্তটা কি, এই ধরনের একটা প্রশ্ন নিয়ে আরো কথা যদি আমরা বলি, একটা নাবালিকা ছিল, একটা প্রশ্ন আছে দেখবেন, একটা নাবালিকা ছিল, সে তার মাতার, এই প্রশ্ন নিয়ে দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো ওনার প্রশ্ন যে কতদিন সময় পাবে, নাম্বার 2 হচ্ছে অগ্রক্রয় একটা উদাহরণ থেকে আমরা একটা কেস স্টাডি করব, সেই ক্ষেত্রে আমাদের কি হবে। যদি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি যে করিম নাবালক থাকাকালে একটি মামলার অধিকার অর্জন হয়, এই অধিকার লাভের পর সাবালকত্ব অর্জন করার 2 দিন পরেই সে আবার উন্মত হয়ে যায়, পাগল হয়ে যায়, সেই ক্ষেত্রে করিমের মামলার তামাদি মেয়াদ কখন শুরু হবে। এর আগে একটা কথা বলে নেই যে এই প্রশ্নটাতে আর ওই প্রশ্নটার মধ্যে পার্থক্য আছে। একবার যদি কোন মামলার তামাদি মেয়াদ দ্বারা মামলা চলমান হয়, তামাদি অবসান হওয়ার পরে সেইটা অন্য কিছু দিয়ে আর বাড়িত করা যায় না। এই যে বক্তব্য বললাম যে করিম সাহেব নাবালক থাকা অবস্থায় উনি কি করেছিল, একটা মামলার অধিকার জন্মায়, নাবালক ছিলেন উনি, পরবর্তীতে সাবালকত্ব লাভ করে, সাবালকত্ব লাভ করার 2 দিন পরেই সে আবারও
উন্মাদ হয়ে যায়। আমরা তিনটা বিষয় পড়েছি, একটা হচ্ছে নাবালক, আর একটা হচ্ছে পাগল, আর একটা হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন। আগে ছিল নাবালক, পরবর্তী সে আবার কি হয়ে গেল, যখন সাবালকত্ব অর্জন করলো তার কিছুদিন পরেই সে আবার কি হয়ে গেল, উন্মাদ বা পাগল হয়ে গেল। এই ক্ষেত্রে করিম মামলা করার তামাদি মেয়াদ কবে থেকে গণনা শুরু করে? এই যে করিম সাহেব নাবালক থাকাকালে মামলার অধিকার অর্জন করেন এবং অধিকার অর্জন করার পর সাবালকত্ব অর্জন করার পরে 2 দিন পরে আবার কি করেছিলেন, সে উন্মাদ হয়ে গেছিলেন। আমাদের 9 নাম্বার সেকশনে বলেছে একবার মেয়াদ আরম্ভ হয়ে গেলে পরবর্তীতে আর কোনো অপারগতাই, সেটা লিগ্যাল ডিসএবিলিটি হোক বা অন্য কোনো অপারগতা যেটাই হোক না কেন, অপারগতা অক্ষমতা দ্বারা বন্ধ করতে পারে না কোনো মোকদ্দমা। সেই ক্ষেত্রে করিমের অবস্থা আইনগত অপারগতা হিসেবে গণ্য হলেও তার মামলার তামাদি মেয়াদ আর বন্ধ হবে না, কারণ একবার চালু হয়ে গিয়েছিল। করিমের উন্মাদ হলেও তার মামলার তামাদি মেয়াদ চলমান থাকবে। এইটা 9 নাম্বার সেকশন এবং 7 নাম্বার সেকশন মিলিত ভাবে একটা কথা। আবার যদি একজন ব্যক্তি 10 বছর বয়সী নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করেন, কয় বছর, 10 বছর বয়সের নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যুর পর সন্তানের নাবালকত্ব সুযোগ নিয়ে একজন ব্যক্তির ভিটা থেকে স্থানীয় এক নেতা তাকে জোরপূর্বক বেদখল করেন। আমাদের ভাইয়া যে প্রশ্নটা করেছিলেন যে একজন ব্যক্তি তার একমাত্র ছেলে, যিনি তার বয়স ছিল মাত্র 10 বছর, এই সময় তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার সাথে সাথে সে মাত্র 10 বছর বয়স্ক ছিল, স্থানীয় একজন প্রভাবশালী তাকে ওই 10 বছরের ছেলেকে তার বাড়ি থেকে বের করে দেয়। উক্ত নাবালক সাবালকত্ব অর্জন করার পরে দখল উচ্ছেদের মোকদ্দমা করতে চাইলে তাকে অতিরিক্ত কত সময় দিতে পারবে? 8 নাম্বার সেকশন অনুযায়ী এই প্রবলেমেটিক প্রশ্ন করেছে। সেই ক্ষেত্রে নাবালকত্ব সিদ্ধান্ত কি হয়, নাবালক সাবালকত্ব অর্জন করার পরে মামলা দায়েরের জন্য অতিরিক্ত সময় পাবে না। সিদ্ধান্তের দিকে আমরা একটু খেয়াল করি। দেখেন 8 নাম্বার সেকশনে আইনগত অক্ষমতার কারণে মামলা দায়ের করতে না পারলে, আইনগত অক্ষমতার ক্ষেত্রে 8 নাম্বার সেকশনে বারবার কিন্তু বলা হচ্ছে যে আইনগত অক্ষমতার ক্ষেত্রে কিন্তু মামলা দায়ের করতে না পারলে অক্ষমতা দূর হওয়ার পরে 3 বছর অতিরিক্ত সময় পাবেন। সেক্ষেত্রে মামলা দায়েরের সময়সীমা আইনগত অক্ষমতা দূর হওয়ার পর 3 বছরের অবশিষ্ট থাকলে সেক্ষেত্রে আদালত আর কোনো সময় বাড়াবেন না। যদি আইনগত অক্ষমতা দূর হওয়ার পরেও তার 3 বছরের অবশিষ্ট সময় থাকে, তাহলে কিন্তু আরো 3 বছর আর সময় তার জন্য বাড়াবেন না। অর্থাৎ আমরা যদি দেখি, এই যে কোনো ব্যক্তিকে যদি বেদখল করা হয়, তার টাইটেল থাকে, তাহলে তাকে 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দখলপূর্ণ উদ্ধারের জন্য 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হয়। এখন মৃত ব্যক্তি নাবালক সন্তান তার স্থাবর সম্পত্তি দখলপূর্ণ উদ্ধারের সাবালকত্ব অর্জনের পর 4 বছর সময় পেয়েছেন, কারণ তার বয়স তখন ছিল হচ্ছে কত বছর, 10 বছর। এর মানে সে 8 বছর পরে কিন্তু সাবালক হয়েছে 18 বছর, যেহেতু আরো 4 বছর কিন্তু তার হাতে আছে, কারণ 12 বছরের মধ্যে মোকদ্দমা হবে। সেহেতু 7 ধারায় বলা হয়েছে যদি অক্ষমতা দূর হওয়ার পরে 3 বছরের বেশি সময় থাকে, সেক্ষেত্রে কিন্তু আদালত আর সময় বাড়াবেন না। উক্ত নাবালকত্ব অর্জন করার পরে অতিরিক্ত সময় পাবেন না। কিন্তু ঘটনা যদি ভিন্ন হইতো, ওই নাবালকের বয়স 10 বছর না হয়ে 2 বছর হইতো, তাহলে ঘটনাটা কি হইতো? অথবা ক্ষেত্রে নাবালকত্ব হওয়ার পরে 3 বছর সময় পাবে। এক্স্যাক্টলি, অথবা এরকম হইল আমরা 12 বছরের চিন্তা না করে দখল উদ্ধারের মোকদ্দমার কথা বললাম 6 মাস, তাহলে তো স্যার সাবালকত্ব শেষ হওয়ার পর 6 মাস পাবে স্যার। সাবালকত্ব হওয়ার পর 6 মাস পাবে, যেদিন সাবালকত্ব হবে সেদিন থেকে 6 মাস পাবে। তাহলে
কিন্তু আইন তো আপনাকে বলছে যে 3 বছর। তিন বছরের অধিক হবে না বলতে চাই। জি আমি কিছুই বুঝি নাই, একজন একজন করে বলেন। আইনে বলছে স্যার 3 বছরের অধিক হবে না। আচ্ছা একজন করে বলেন। আচ্ছা আর তাহলে সময় পাবে স্যার 24 মাস। আচ্ছা প্রথম কথা বলছিলেন হচ্ছে সৌরভ ভাই। জি সৌরভ ভাই বলেন। স্যার 3 বছরের বেশি তখন পাবে, মানে 3 বছর পর্যন্ত তখন পাবে যদি তামাদির মেয়াদ 3 বছর অথবা তার বেশি হয়। এক্স্যাক্টলি তার 3 বছরের কম যদি হয় তাহলে সেটাই পাবে স্যার। ক্লিয়ার শেষ অন্যদের কাছে? জি স্যার। আর আমি তো ওইটাই বলতে চাচ্ছিলাম স্যার যে ওখানে একটা উদাহরণ দেন আপনি। আচ্ছা একটা উদাহরণ দেন। স্যার আমি বলি। আমি দেবো স্যার। না ওই যে সৌরভ ভাই উদাহরণ দেন, উনি যেহেতু বলছে উনি উদাহরণ দেন। স্যার উদাহরণ যদি স্যার ওই যে ভাই যেটা বললো যে সত্য সহ যদি দখল পুনরুদ্ধারের মামলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি 1 বছর তার তামাদির মেয়াদ বাকি থাকে, সেই ক্ষেত্রে স্যার সে তার স্বাভাবিকভাবে যে 11 বছর পাওয়ার কথা, সে স্যার 11 বছরের মধ্যেই তার মামলা করতে হবে স্যার। কিন্তু আপনি স্যার আরেকটা কথা বললেন যে যদি সে 10 বছরের একটা নাবালকের কথা বললেন, যদি সেটা না হয়ে স্যার সে যদি 2 বছর হতো, তাহলে স্যার যখন তার 18 বছর পূরণ হচ্ছে, এই সত্য সহ দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে সে মাত্র 3 বছর পাচ্ছে। 2 বছর থেকে 18 বছর হওয়ার পরে সে 3 বছর পাচ্ছে স্যার। আর কেউ? স্যার আমি সহজ করে বলি। জি স্যার আগে দেখতে হবে আমাদের যে ওই মামলাটাতে তামাদি পাবে কত, 6 মাস পাবে নাকি 12 মাস নাকি 1 বছর নাকি 12 বছর। যদি আমরা দেখি যে ওই মামলার তামাদির মেয়াদ হচ্ছে 6 মাস, তাহলে সাবালকত্ব অর্জন করার পর সে 6 মাসেই পাবে, এর বেশি পাবে না স্যার। আর যদি দেখি যে ওই মামলার তামাদির মেয়াদ হচ্ছে 12 বছর, তাহলে সেক্ষেত্রে স্যার আমরা ওটা যোগ বিয়োগ করব। যদি সাবালকত্ব 6 বছরের মধ্যে হয়ে যায়, পরে যদি আবার 6 বছর তার হাতে থাকে, সেক্ষেত্রেও তখন আর স্যার তামাদি 3 বছর যোগ হবে না। এক কথা হচ্ছে স্যার যখন সে হচ্ছে তামাদির মেয়াদটা যখন তার হাতে থাকবে অলরেডি, তখন আর এই 3 বছর স্যার যুক্ত হবে না। আর যদি স্যার কম থাকে সেক্ষেত্রে স্যার যোগ হবে। আর কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? জি জগবন্ধু দা কি যেন বলতে চাচ্ছিলেন? স্যার আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, ওই যে আপু যেটা বললো স্যার, সূচনা আপু, যে আপনি যদি দখল বেদখলের মামলা করেন আর কি, ওই যে সত্য ছাড়া যেটা আর কি, 9 ধারা যেটা স্যার, সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারাতে ওখানে তো দেওয়াই আছে স্যার 6 মাস। সেখানে তো 3 বছর সে পাবে না, সে 6 মাসেই পাবে স্যার, সাবলকত্ব হওয়ার পর স্যার। আমি জি স্যার। আমি যে নাবালক স্যার নাবালক সাবলকত্ব হওয়ার পরে স্যার ওই সময়টা পাবে স্যার। তো সেই কথা তো আপনাকে একটু যখন বলতে হবে যে যখন সে সাবালক হওয়ার- সাবালক হবে স্যার, হ্যাঁ জি স্যার সাবালকত্ব যখন অর্জন করবে স্যার, তখন তো সে তামাদি ওই সময়টা পাবে স্যার। আর শুরু আপনি হবে যেটা তার- বললো, যদি সে যদি বেশি সময় থাকে তার হাতে, তাহলে তো সে পাবে না, সে তো ওই 6 ধারার সুবিধা পাবে না স্যার, তার তো সময় আছে হাতে পাওয়ার অনেক। দরকার কি আছে? পাওয়ারটার দরকার কি আছে? জি স্যার। এমনি তো তার সময় রয়ে গেছে, এই তাকে পাওয়ার দরকার কি আছে সময়? জি স্যার। আপনার দিচ্ছে 3 বছর, আপনার আছে অলরেডি আপনি 6 বছর, আর আপনার পাওয়ার দরকার কি আছে? আচ্ছা আমাদের আবুল কালাম আজাদ ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? আইনটার ব্যাপারে একটু মনে মনে দুঃখ স্যার। কেন দুঃখ? আমার খারাপ লাগে, আইন সবসময় নাবালকদের হেফাজত করে। এখানে আমি নাবালক, 17 বছর আমার বয়স, আমার মামলা করার অধিকার আমার আজকে জন্ম হলো, আমাকে জমি জমা থেকে আমাকে উচ্ছেদ করলো। আমি নর্মালি 12 বছর সময় পাই, আর 1 বছর পর আমি সাবালক হবো। সাবালক হওয়ার পরে আমার তামাদি মেয়াদ 3 বছর একটা কেমন করে মানিয়ে দেওয়া যায়? এখন তাহলে আপনার কথা হচ্ছে আরো আমি সাবালক হওয়ার পরে 12 বছর পাবো, তারপরে আমি এটা আমার দুঃখ। আমি নর্মালি 12 বছর পাই, নাবালক হয়ে আমি পাইনি। আচ্ছা আমরা যত কথা বলবো আমরা আগাতে পারবো না, এটা নিয়ে অনেকগুলো প্রবলেমেটিক প্রশ্ন আছে, আমরা
যত কথা বলবো তত দেখবেন যে এখানে সবচেয়ে বড় প্রবলেমেটিক যে প্রশ্নটা করে, সেই প্রবলেমেটিক প্রশ্নটা করে হচ্ছে ব্যতিক্রম থেকে। কোন ব্যতিক্রম থেকে করে? অগ্রক্রয়ের মামলা ব্যতিক্রম থেকে করে। এবছরও যদি প্রশ্ন আসে তাহলে এই ব্যতিক্রম অগ্রক্রয় ব্যতিক্রম থেকে করার সম্ভাবনা রয়েছে। যে কথা বললাম আমরা, যে এ নামক একজন নাবালিকা সে তার মাতার অগ্রক্রয়ের দাবি করে বি এর বিরুদ্ধে অগ্রক্রয়ের 96 নম্বর সেকশনে মামলা দায়ের করে। দাবি করে যে সে নোটিশ যখন দেওয়া হয়েছিল তখন সে নাবালক ছিল, যদিও নোটিশের তারিখ থেকে সে 4 মাসের মধ্যে অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করতে বাধ্য। নোটিশটি 7 বছর পরে এ তার আসন্ন বন্ধুর মায়ের অগ্রক্রয়ের আবেদনটি করে। সে 6 নম্বর সেকশন অনুযায়ী সে আইনগত অক্ষমতার দাবি করে, কারণ সে আইনগত অক্ষমতা ছিল। এই প্রশ্নটার উত্তর হচ্ছে এ 6 নম্বর সেকশনের অক্ষমতার সুবিধা পাবে না। কারণ কি? ওই যে দুইটা ব্যতিক্রমের কথা আমরা বলছি, এক হলো 3 বছর, নাম্বার 2 হচ্ছে অগ্রক্রয়ের মোকদ্দমায় কখনো লিগ্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে কাজ করে না। এখন একই কথা যদি আমি বলি, যে প্রশ্নটার কথা আমরা বললাম বা যে প্রবলেমেটিকের কথা আমরা বললাম, যে কোন ব্যক্তি লিগ্যাল ডিসেবল কারণ তার দুইটা পা নাই, সে 3 বছর অক্ষমতায় পাবে কিনা, ব্যতিক্রমতা পাবে কিনা? আমরা কি লিগ্যাল ডিসেবিলিটির ক্ষেত্রে ওই পা নাই এটাকে লিগ্যাল ডিসেবিলিটি হিসেবে ধরেছি? না স্যার। না স্যার। তাহলে আপনাকে উত্তর কিন্তু প্রথমেই বাদ, কারণ সে ওই লিগ্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে 3টা যে কথা, সেই 3টা কথার মধ্যে সে পড়ে না। বারবার ওই দিকেই কিন্তু আমি আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেটা প্রবলেমেটিক বলেন, আইনগত অক্ষমতার কথা বলেন, মামলা দায়েরের কথা বলেন, আবার এমন একটা আপনাকে উদাহরণ দিয়ে দিব যে কোনো ব্যক্তি মামলা দায়ের করে রায় পেয়েছে, সে ডিগ্রি এক্সিকিউশনের মামলা করবে, এই সময় সে মারা গিয়েছে। অথবা কোন ব্যক্তি মামলার রায় পেয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে, সেই আপিলের সময় সে মারা গিয়েছে। সেই ক্ষেত্রে তার সন্তান ছিল নাবালক। সেই আপিল মামলার ক্ষেত্রে সে সাবালক হওয়ার পরে এই মামলার প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা ব্যাখ্যা করবে। এরকম আপনাকে একটা কথা বলেই দিল, সেক্ষেত্রে আপনার উত্তর কি? উত্তর কিন্তু আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এখন ওই প্রশ্নের যে কথাগুলো লিখতে আপনাকে সুন্দরভাবে আগে এই কথাটা লিখতে হবে যে ঘটনাই ছিল সিদ্ধান্ত নেই। কারণ দুইটা ক্ষেত্রে আপনার প্রযোজ্য হয়। কোন দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হয়? মোকদ্দমা স্যার তাহলে আপনাকে যেভাবে যেই প্রবলেমেটিকের প্রশ্নই আপনাকে করছি, মূল কথা কিন্তু আপনাকে ওই দুইটা বিষয় আপনাকে নজর রাখতে হবে। লিগ্যাল ডিসএবিলিটি ব্যতিক্রমটা কি, অগ্রক্রয়, এবং ওই লিগ্যাল ডিসএবিলিটি 3টা লিগ্যাল ডিসএবিলিটি 3 বছর কিভাবে কাউন্ট করতে হচ্ছে, সকল অপরগতাই লিগ্যাল ডিসেবল কিনা ব্যাখ্যা করুন। আইনগত অক্ষমতা বলতে কি বোঝেন? আইনগত অক্ষমতা মূল মামলায় আপিল বা দরখাস্ত দায়েরের ক্ষেত্রে আইনগত অক্ষমতা কিভাবে প্রভাবিত করে আলোচনা করুন। এই যে কয়েকটা প্রশ্নের কথা বললাম, আপনি যদি মূল মন্ত্রটা জেনে ফেলেন তাহলে সেই মূল মন্ত্রে কিন্তু আপনি আর সুযোগ পাই আপনাকে বাধা দান করা। আর একটা প্রশ্ন আপনার এই মাঝেই বলেছিলেন যে একটা ঘটনা দ্বারা, যে বিশেষ ব্যতিক্রম, তাহলে আমরা বিশেষ ব্যতিক্রম একটা জায়গায় পেয়েছি এভিডেন্স অ্যাক্টের 105 নম্বর সেকশনে। আমরা সাধারণ ব্যতিক্রম এবং বিশেষ ব্যতিক্রম দুইটা শব্দ পেয়েছিলাম, তাই না? মনে আছে? একটা প্রশ্ন পড়াচ্ছিলাম ভাইয়া, তাই না? সেই বিশেষ ব্যতিক্রমের কথা আমরা বলেছিলাম যে একটা হচ্ছে
সাধারণ ব্যতিক্রম আমরা পড়েছিলাম একেবারে 76 থেকে 103 পর্যন্ত সাধারণ ব্যতিক্রমের কথা বলেছিলাম, আর আরেকটা বলেছিলাম যে 300 নাম্বার সেকশনের জেনারেল এক্সেপশন, সরি স্পেশাল এক্সেপশনের কথা বলা আছে। ঠিক এই তামাদি আইনের একটা সেকশনে আমরা স্পেশাল এক্সেপশনের কথা বলি, বিশেষ ব্যতিক্রম। সেই বিশেষ ব্যতিক্রমটা কিন্তু ওই 8 নাম্বার সেকশনে আছে, যেটা নিয়ে এত কথা আমরা তখন বললাম। বিশেষ ব্যতিক্রম তাহলে কোথায় কোথায় আছে সেটা আমরা হঠাৎ করে বিশেষ ব্যতিক্রম শব্দটা চোখে পড়লো, আপনার কাছে মনে পড়ে গেল বিশেষ ব্যতিক্রম আমি দ্বন্দ্ববিধিতে পড়েছি, সাধারণ ব্যতিক্রম আমি দ্বন্দ্ববিধিতে পড়েছি, আবার ইমিডিয়েন্ট অ্যাক্টের 105 নাম্বার সেকশনে পড়েছি, লিমিটেশন একটা আবার বিশেষ ব্যতিক্রম এইটা আবার কোথায় আছে, এটা কিন্তু 8 নাম্বার সেকশন। 9 নাম্বার সেকশন থেকে অলরেডি একটা প্রশ্ন নিয়ে কথা বলেছি। 9 নাম্বার সেকশন অর্থাৎ সময়ের অবিরাম চলমান, অর্থাৎ কন্টিনিউয়াস রানিং অফ টাইম, যে কথা আমরা বলি যে একবার যদি সময় চলতে থাকে সেটাকে আপনি কি করতে পারবেন না, আর থামাতে পারবেন না। তামাদি সময় একবার যদি চলতে থাকে তাহলে কোনো অক্ষমতাটাকে এটাকে থামাতে পারবে না। এই ধরনের প্রবলেমেটিক একটা প্রশ্ন আমরা কিছুক্ষণ আগেই বলেছি। অর্থাৎ একজন ব্যক্তি নাবালক ছিলেন, সে নাবালক হওয়ার পরে সাবালক হয়েছেন, তার মামলা করার অধিকার জন্ম হওয়ার পরেই সে আবার লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে যে আরেকটা পদ্ধতি আছে পাগল হয়ে যাওয়া, সে আবার পাগল হয়ে গেছে। তাহলে কি সে আবার সেই পাগল থেকে ভালো হওয়া পর্যন্ত সময় লিগ্যাল ডিসেবিলিটি পাবে কিনা? বলছে যে না, নাবালক হওয়ার পরে যেহেতু সাবালক ছিল এবং ভালো ছিল, সে যেহেতু একবার তামাদি তার শুরু হয়ে গেছে, তামাদি কন্টিনিউশন রানিং অফ টাইম যেহেতু শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে তার তামাদি গণনা শুরু হতে থাকবে। সে আর লিগ্যাল ডিসেবিলিটির জন্য তামাদি আর গণনা স্থগিত থাকবে না। ক্লিয়ার? 9 নাম্বার সেকশন থেকেও যদি আপনাকে এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন করে তাহলে আপনাকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে হবে। এই হলো আমাদের 6, 7, 8 থেকে বিভিন্ন প্রকার প্রবলেমেটিক প্রশ্ন বলেন আর বিভিন্ন রকম প্রশ্ন বলেন, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো করছে, তাই না? এই প্রশ্নগুলো যেমন সহজ, একবার যদি আপনি বুঝতে পারেন, যত প্রকার, আমি বারবার বলছি যে আপনি মূল থিম বুঝে ফেলেন, যত প্রকার প্রশ্ন কেন না আসে আপনি উত্তর দিতে পারেন। তাই আইনগত অক্ষমতা নাই ব্যাখ্যা করুন। আসলেই কিন্তু সালাউদ্দিন ভাই কি বলেছে, আমি কি আলোচনা করেছি? আমি কিন্তু আলোচনা করেই দেয়, আসলেই আমি আলোচনা করি নাই। কিন্তু আমাদের সুলতান আপা বুঝতে পেরেছে সকল অক্ষমতা বলতে সব অক্ষমতাই তো একটা অক্ষমতা, কিন্তু সকল অক্ষমতা কি লিগ্যাল ডিসেবিলিটি? তাহলে আপনাকে যদি আমি নাও পড়াই, আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আমার অক্ষমতা 6 নাম্বার সেকশনে কি দিয়েছে, সেই অক্ষমতাটাকে আপনার আঁকড়ায়া ধরে আনসার করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। সময় আমরা